হয়তো গ্রিনল্যান্ডকে দখল করে ওটার নাম হয়তো ট্রাম্প ল্যান্ড হয়ে যেতে পারে। 1951 যে যুক্তরাষ্ট্রের সঙ্গে যে চুক্তি হয়, সেই চুক্তি অনুযায়ী যুক্তরাষ্ট্র কিন্তু গ্রিনল্যান্ডের যে কোনো জায়গায় তার মিলিটারি বেস করতে পারে। তার মানে যদি গ্রিনল্যান্ডের নিরাপত্তার কোনো সমস্যা হয়, তাহলে তো যুক্তরাষ্ট্র অনেক বেস করতে পারে অ্যাকর্ডিং টু 1951। আমি বলবো যে ইউরোপ এখানে থাকবে কেন? যেটা ইউরোপিয়ান টেরিটরি না, এটা আমেরিকান টেরিটরি, আমেরিকা থেকে একদমই কাছে। আপনি যদি ক্যালিফোর্নিয়া থেকে নিউ ইয়র্ক সিটিতে ট্রাভেল করেন, আপনাকে 4000 মাইলস ট্রাভেল করতে হবে। আর সেখানে আপনি নিউ ইয়র্ক সিটি থেকে আপনি গ্রিনল্যান্ডে পৌঁছতে পারেন আপনার মাত্র 7 ঘন্টার, মানে 1440 মাইল দেখছি। সামহাও সে এটা নেবে। আমি যেটা দেখতে পাচ্ছি যে সে, আমার মনে হয় এটা থেকে বিরত হবে না, এটা আলটিমেটলি আমেরিকা নিয়ে নেবে। ডক্টর মোস্তফা সরোয়ার, আপনার কাছে একটু শুনি, সেটি হলো গ্রিনল্যান্ড আমাদের কতটা প্রয়োজন, কেন প্রয়োজন? গ্রিনল্যান্ডের ব্যাপারটা খুবই ইন্টারেস্টিং ব্যাপার ঘটছে। এটাকে অনেকেই বলছে এবং আমিও তাই মনে করি যে এটা ডোনাল্ড ট্রাম্পের একটা ভ্যানিটি প্রজেক্ট। হ্যাঁ, হয়তো গ্রিনল্যান্ডকে দখল করে ওটার নাম হয়তো ট্রাম্প ল্যান্ড হয়ে যেতে পারে। হ্যাঁ, অলরেডি তার ছেলেকে এবং জামাইকেও পাঠিয়েছিল। আরো একটা ব্যাপার দেখলাম যে ওখানে আমাদের লুজিয়ানার গভর্নর ল্যান্ড্রিকে খুব ভালোভাবে ওই ইসের সঙ্গে যুক্ত করার চেষ্টা করছে ডোনাল্ড ট্রাম্প। আচ্ছা, এই বলে আমি এখন আসল ব্যাপারটায় যাই। যেমন ধরুন যে তার যে যুক্তিগুলো দিয়েছে, সেই যুক্তিগুলো কিন্তু যুক্তরাষ্ট্রের যারা মানে ডিপ্লোমেসিতে অভিজ্ঞ, তারাই কিন্তু ওটাকে বলছে যে ওটা ঠিক নয়। যে গ্রিনল্যান্ডের উপরে যে ড্যানিশ সোভরেন যে তার যে ক্ষমতা এবং তার যে জুরিসডিকশন, এটা কিন্তু বিশ্ব স্বীকৃত, ইনক্লুডিং ইউএসএ এর ওইটাই মানে ইট ইজ মানে স্বীকৃত। শুধু তাই নয়, আমরা যদি দেখি যে এর আগেও কিন্তু গ্রিনল্যান্ডকে কেনার চেষ্টা করা হয়েছিল, দখলের চেষ্টা হয়েছিল। এটা 1946-এ আপনার ট্রুম্যান, সে কিন্তু অফার দিয়েছিল এবং সে $100 মিলিয়ন করেছিল যে আমি $100 মিলিয়ন দেবো, এটা আমরা কিনে নেই। কিন্তু ডেনমার্ক এটা রাজি হয়নি। তাহলে যখন কিনতে চেয়েছে, তার অর্থটা কি? এটা তো রেকগনিশন বাই যুক্তরাষ্ট্র যে এটা তোমার, আমি তোমার কাছ থেকে কিনবো। আমার কাছ থেকে যদি আপনি একটা মাল কিনতে চান, সেটা তো আমার হতে হবে, রাইট? তারপরে না আপনি কিনবেন। আমার যদি না হয়, আপনি তো আমার কাছ থেকে কিনবেন, তাই না? কাজেই ওই যে গ্রিনল্যান্ড 1946-এ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রুম্যান ওটা কিনতে চেয়েছিলেন, কিন্তু মানে 100 মিলিয়ন ওরা রাজি হয়নি। আচ্ছা, তারপরে এরপরে আবার 1955-এ এটা নট আইজেনহাওয়ার, একটা কনফিউশন আছে বাইরে। প্রেসিডেন্ট আইজেনহাওয়ার এর কোনো আমরা ডিরেক্ট কোনো দেখিনি, লেখায় কিংবা তার বলায়, কিন্তু জয়েন্ট চিফ অফ স্টাফ অফ ইউএসএ তারা চেয়েছিল যে এটাকে ডিফেন্সের জন্য, নিরাপত্তার জন্য এটাকে পাওয়ার চেষ্টা করছিল ইন 1955। সবচেয়ে ইন্টারেস্টিং যে 1951-এ যে যুক্তরাষ্ট্রের সঙ্গে যে চুক্তি হয়, সেই চুক্তি অনুযায়ী যুক্তরাষ্ট্র কিন্তু গ্রিনল্যান্ডের যে কোনো জায়গায় তার মিলিটারি বেস করতে পারে। তার মানে যদি গ্রিনল্যান্ডের নিরাপত্তার কোনো সমস্যা হয়, তাহলে তো যুক্তরাষ্ট্র অনেক বেস করতে পারে অ্যাকর্ডিং টু 1951, হ্যাঁ, দ্য ট্রিটি। তাহলে মানে অসুবিধা কোথায়? মানে দখল করতে হবে, দখল করলে কি অতিরিক্ত কি করা যাবে? অলরেডি তো 1951-এর চুক্তি অনুযায়ী আমরা যুক্তরাষ্ট্র ওখানে যে কোনো জায়গায় বেস করতে পারে এবং বেশ কতগুলো বেস ওখানে রয়েছে অলরেডি। আরো একটা ব্যাপার যে এখানে যদি চীন কিংবা রাশিয়া এটা দখল করার চেষ্টা করে, তাহলে তো যুক্তরাষ্ট্র ওই যে আর্টিকেল 4 আই থিঙ্ক অর 5 যেটা ন্যাটো, সেটাকে ইনভোক করতে পারে। করলে তো সমস্ত ইউরোপিয়ান কান্ট্রিজ অ্যান্ড আমেরিকা গ্রিনল্যান্ডের ডিফেন্সের জন্য যাবে। কাজে অতি শ্রদ্ধা বলে আমাদের খুবই চালাক প্রেসিডেন্টের যে এই বক্তব্যগুলো আমি খুব একটা সমর্থন করার সুযোগ হচ্ছে না আমার। আর আমরা যদি দেখি যে 2009-এ এই গ্রিনল্যান্ড কিন্তু স্বায়ত্ত শাসন পেয়েছে এবং ওই স্বায়ত্ত শাসন কিন্তু মানে অলমোস্ট লাইক অ্যান ইন্ডিপেন্ডেন্স। যেমন ধরুন কি ওই দেশে মানে মানে গ্রিনল্যান্ডের যত মিনারেল রিসোর্স আছে, এর লোকাল অ্যাডমিনিস্ট্রেশন, এর নিরাপত্তা, এগুলো কিন্তু সব
এর আন্ডারে, গ্রিনল্যান্ডের গভর্নমেন্টের আন্ডারে, এবং তারা যদি চায় যে কোনো সময় তারা স্বাধীনতা ঘোষণা করতে পারবে। সেটাও কিন্তু ওই 2009 এর ট্রিটের ভেতরে আছে। আচ্ছা, তাহলে আরেকটা প্রশ্ন আসে যে দর্শক মন্ডলী আপনারা হয়তো ভাবছেন তাহলে কেন গ্রিনল্যান্ড ইন্ডিপেন্ডেন্স ঘোষণা করছে না, অথবা আরেকটা হলো যে গ্রিনল্যান্ড মানে যেটা ডোনাল্ড ট্রাম্প অনেক টাকা প্রত্যেককে 100,000 না কত করে দেবে, মানে আরো নাম্বার বাড়িয়ে দেবে, তাহলে এটা তো খুব অ্যাট্রাকটিভ, তারা কেন যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগদান করতে চাচ্ছে না? তার অর্থ হলো যে গ্রিনল্যান্ড ইজ আন্ডার দ্য সোভরেন জুরিসডিকশন অফ ডেনমার্ক, যেখানকার সোশ্যাল ওয়েলফেয়ার সিস্টেম এত ভালো যে ওই যে গ্রিনল্যান্ডের যে লোকরা তারা যখন এটাকে কম্পেয়ার করে যে তাদের মেডিসিন ফ্রি, চিকিৎসা ফ্রি, না কিন্তু মানে আমেরিকার সিস্টেম তো আরো ভালো। তারা যদি মানে সেই সোশ্যাল ওয়েলফেয়ারের কারণে ডেনমার্কের সাথে থাকতে চায়, আমেরিকার সাথে থাকতে সমস্যা কোথায়? নো নো নো, কিন্তু ওখানকার যে আপনি যুক্তরাষ্ট্রে তো আপনি যদি ইউনিভার্সিটিতে পড়তে যান সেখানে তো গভর্নমেন্ট আপনাকে টাকা দিচ্ছে না, লোন দিচ্ছে, কিছুটা ফান্ড দিচ্ছে, গ্র্যান্ট দিচ্ছে, কিন্তু যুক্তরাষ্ট্রে তো আপনাকে কেউ সিওরিটি দিচ্ছে না যে রিটায়ারমেন্টে আপনার একটা পুরো টাকা থাকবে। যুক্তরাষ্ট্রে তো কেউ আপনাকে সিওরিটি দিচ্ছে না যে আপনার একটা বাসা থাকবে। এটি আসলে কথার কথা হিসেবে বলা, কারণ তারা তো বলছে তারা আমেরিকার সাথে থাকতে চায় না, তারা ডেনমার্কের সাথে থাকতে চায়, যে কারণেই থাকতে চাক না কেন। আমি একটা অ্যাড করব, আবার লক্ষ্য করে দেখুন যে যুক্তরাষ্ট্রের যে ভোট হলো তাতে 83% লোক তারা এই ডেনমার্ক যে দখল করবে কিংবা এই ডেনমার্ককে অ্যানেক্স করবে এটার বিরুদ্ধে ভোট দিয়েছে। তার মধ্যে রিপাবলিকান পার্টির মেজরিটি ভোট দিয়েছে। তার অর্থটা কি? তার অর্থ হলো যে আমরা সেটিতে আসি, অর্থাৎ আমরা কি মনে করছি, এই দেশের মানুষ কি মনে করছে, সেটি নিয়ে আমরা আলোচনা করব। আমি একটু প্রফেসর ডক্টর মনির মুস্তফা আলী আপনার কাছে জানতে চাই, সেটা হলো আমরা তো চাইলাম, মানে আমাদের চাওয়া কিন্তু প্রকাশ্য, আমাদের চাওয়া বলতে আমাদের প্রেসিডেন্টের চাওয়ার কথা বলছি, যে আমাদের চাওয়া প্রকাশ্য, আমরা গ্রিনল্যান্ডকে চাই একভাবে অথবা অন্যভাবে, যদি ফোর্স করতে হয় সেটাও করা হবে, নানাভাবে তিনি বলছেন আমরা এটি চাই। এটি শুরুর দিকে 2019 সালের দিকে এটি কথার কথা মনে হলো, এখন যে এটি কথার কথা নয়, খুবই সিরিয়াস একটি ইস্যু, সেটা নিয়ে আলোচনা চলে আসছে। কিভাবে চাই এমন কোনো আইডিয়া কি আপনি পাচ্ছেন ওনার কথা থেকে? আমরা কি কিনতে চাই, লিজ নিতে চাই, নাকি জোর করে দখল করতে চাই, কিভাবে চাই, সেই এরকম কোনো ধারণা আপনার আছে? আচ্ছা, কিভাবে আমরা চাই সেটা বলার আগে ওই সরার ভাই তো অলরেডি উল্লেখ করেছেন যে ইতিপূর্বে দুজন প্রেসিডেন্টের আমলে আইজেনহাওয়ার, উনি যেমন বললেন, উনি ঠিকই বলেছেন যে জয়েন্ট চিফস অফ আর্মড ফোর্সেস তারা ওখানে ঘাঁটি টাটি করার জন্য, যেটা উনি বললেন সেটাই আমিও তথ্য অনুসন্ধান সেটাই পেয়েছি। কিন্তু আপনার এর আগেও কিন্তু আরো দুইজন প্রেসিডেন্টের আমলে তারাও কিন্তু গ্রিনল্যান্ড দখল করতে চেয়েছিল। সেটা আপনার সিভিল ওয়ারের পরপরই 1867 যখন অ্যান্ড্রু জনসন প্রেসিডেন্ট ছিলেন, অ্যান্ড্রু জনসন, এরপরে আবার 1910 সালে যখন উইলিয়াম হাওয়ার্ড টাফট প্রেসিডেন্ট ছিলেন তখনও কিন্তু এটা নিয়ে কথা হয়েছে। এবং আমরা যদি দেখি যে তার কিন্তু কিছু আগে, ধরেন তার 40 বছর আগে বা 40 প্রায় 50 বছর আগে আপনার আমরা যে মনরো ডক্ট্রিনের কথা বলি, এই যে মনরো ডক্ট্রিন অফ 1823 সালের, জি 1823 সালের, সেটা কি জিনিস? মনরো ডক্ট্রিনটা কি জিনিস? যে ইউরোপিয়ানরা আমাদের এলাকায়, মানে ওয়েস্টার্ন হেমিস্ফিয়ার, বিশেষ করে সাউথ এবং নর্থ আমেরিকা, তারা কোনো কলোনাইজেশন করবে না, তারা এখানে কোনো কিছু করতে আসবে না, কোনো জায়গা দখল করতে আসবে না, আর আমরাও ইউরোপিয়ান অ্যাফেয়ার্স এর কোনো ব্যাপারে আমরা নাক গলাবো না, এটা তো কথা ছিল। এখন এই কথার ভিত্তিতে দেখা যাক যে এই যে গ্রিনল্যান্ডটা, এটা আমরা যদি এই টেরিটরিটা আইডেন্টিফাই করতে চাই, তাহলে এটা কি ইউরোপিয়ান টেরিটরি নাকি এটা আমেরিকান টেরিটরি? এটা কিন্তু নর্থ আমেরিকান টেরিটরি। আমরা জানি যে নর্থ আমেরিকায় 3টেই দেশ, ইউনাইটেড স্টেটস, কানাডা আর মেক্সিকো। তাহলে সেটা হচ্ছে ইউরোপিয়ান আমেরিকান টেরিটরি। আবার যদি আমরা দেখি যে আপনার মানে কোন দেশের কাছাকাছি এই দেশটা, কোন দেশের কাছাকাছি, হ্যাঁ ডেনমার্ক এটাকে ওন করে, আমরা যেটা জানি। সেই ডেনমার্ক থেকে কত দূরে আপনার সেই আটলান্টিক পার হয়ে এটা হচ্ছে আর্কটিক এবং নর্থ আর্কটিকের একটা দ্বীপ।
এটা কিন্তু আপনি নিউ ইয়র্ক থেকে যদি করেন, নিউ ইয়র্ক সিটি থেকে আপনার অ্যাবাউট 1400 থেকে 1500 মাইল কিন্তু আপনি করলে আপনি গ্রিনল্যান্ড পেয়ে যাবেন, আইদার নিউ ইয়র্ক সিটি থেকে অথবা মেইন থেকে। কিন্তু যে দেশটার নাম আমরা একদমই আলোচনা আনি না, সে দেশটা হচ্ছে কানাডা। কানাডা থেকে কত দূর? মানে কানাডা হচ্ছে তার একেবারে নিকটতম প্রতিবেশী। কানাডা থেকে ইনফ্যাক্ট কানাডার এলাকা থেকে আপনার গ্রিনল্যান্ডের দূরত্ব হচ্ছে মাত্র 16 মাইল। মাত্র 16 মাইল, কথাটা কিন্তু আমি রিপিট করছি। জি। এখন চিন্তা করে দেখেন যে এটা মানে নর্থ আমেরিকার কত একটা দেশ। কাজেই আমি বলবো, আমি কিন্তু ওই ডেভিলস অ্যাডভোকেটটা করবো যে আসলে আমি বলবো যে ইউরোপ এখানে থাকবে কেন? যেটা ইউরোপিয়ান টেরিটরি না, এটা আমেরিকান টেরিটরি, আমেরিকা থেকে একদমই কাছে। আপনি যদি ক্যালিফোর্নিয়া থেকে নিউ ইয়র্ক সিটিতে ট্রাভেল করেন, আপনাকে 4000 মাইলস ট্রাভেল করতে হবে। আর সেখানে আপনি নিউ ইয়র্ক সিটি থেকে আপনি গ্রিনল্যান্ডে পৌঁছতে পারেন আপনার মাত্র 7 ঘন্টার, মানে 1440 মাইল দেখছি, 1440 থেকে 1550 মাইল লাগবে। কিন্তু কোথাও কোথাও যদি ল্যান্ড করা যেত তাহলে মাত্র 1400 থেকে 1500 মাইল। হ্যাঁ, তো এই দেশটা এত কাছে। এখন কিভাবে নেবে ট্রাম্প এটাকে? কিভাবে নেবে ট্রাম্প? যেভাবে যে মেক্সিকান টেরিটরি গুলো নিয়েছে ঠিক সেভাবেই নেবে, আমি যেটা দেখতে পাচ্ছি আর কি। যে সে নেগোশিয়েট করার চেষ্টা করছে, ইউরোপিয়ান দেশগুলোর সাথে নেগোশিয়েট করার চেষ্টা করছে। সে নেগোশিয়েট করলে হয়তো কিছু পয়সাটা সে দিতে পারে ডেনমার্ককে কম্পেনসেশন হিসেবে। হ্যাঁ, আর যদি সেটা না হয় তাহলে আমার যতটা ধারণা যে সে তার ওই ইয়েটা ইউজ করবে। এখন ব্যাপার হলো, মানে একটু পরিষ্কার করবেন, এটা মানে কি? সামরিক শক্তি? সামরিক শক্তি, ইয়েস, রাইট, সামরিক ওকে, শক্তি। পরিষ্কার হওয়া আমি দরকার। জি, আচ্ছা, সামরিক শক্তি। সারো ভাই যখন বললেন যেটা ট্রাম্পের ভ্যানিটি প্রজেক্ট, হ্যাঁ, ট্রাম্প তো যা কিছু করে তার ভ্যানিটির জন্যই করে। শুরুতে ভ্যানিটি থাকে, পরবর্তীতে ইউরোপিয়ানরা বোধহয় একটা ভুল করেছে এখানে, একটা মারাত্মক ভুল যেটা করেছে। আমি যেটা বলবো, এক সময় তো আপনার এই গ্রিনল্যান্ডটা তো যৌথভাবে আপনার ডেনমার্ক এবং পাশের দেশটা তো কি, নরওয়ে। নরওয়ে নরওয়ে। নরওয়ে এবং ডেনমার্কের দুজনেরই, অরিজিনালি ছিল নরওয়ে। হ্যাঁ, Originally তো নরওয়ে, তারপরে নরওয়ে যে তাকে নোবেল প্রাইজটা দেয়নি, জি। এই নোবেল প্রাইজটা না দেওয়াটা, আমি যে বললাম যে একটা ভুল করেছে, ভুলটা নোবেল প্রাইজটা তাকে দেওয়া হয়নি। ওকে, তার ভ্যানিটিতে আমরা সেটা দিয়েও একটু আলাদা করে আলোচনা করব। এটাকে মেকআপ করার জন্য সামহাও সে এটা নেবে। আমি যেটা দেখতে পাচ্ছি যে সে, আমার মনে হয় এটা থেকে বিরত হবে না, এটা আলটিমেটলি আমেরিকা নিয়ে নেবে।